মানে পরীক্ষা নিয়ে এই যোগ্য অযোগ্য গুলিয়ে ওনার কাঁধে থেকে দায়িত্বভারটা ঝেড়ে ফেলে দিয়ে ল্যাটাটা চুকিয়ে দিতে চাইছেন। ওনার কাজ হচ্ছে এটাই। দেখুন, এটাকে নিয়ে হয়তো মজা নিচ্ছেন যে ও বাবা ওরা কী করবে, কারণ আমরা তো আর অস্ত্র ধরে আন্দোলন করতে পারি না। আমরা কলম ধরেছি, আমরা চক ধরেছি, ডাস্টার ধরেছি, তারা তো আর ওই সশস্ত্র আন্দোলনে যেতে পারি না। কারণ আমরা পরীক্ষায় বসবো কেন? আমি অবশ্যই পরীক্ষায় বসতে রাজি, কারণ আমরা পড়াশোনার মধ্যে তো থাকি, আমাদের পরীক্ষা দিতে আপত্তি নেই। কিন্তু আমার যে চাকরি আমি পেয়েছিলাম সেই চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক, তারপরে আমি আবার পরীক্ষায় বসবো। আপনার মনে হয় যে সেই অযোগ্যগুলো এই প্যানেলে আবার ঢুকবে না? তাহলে যে প্যানেলটাই নতুন করে ঢুকবে সেই প্যানেলটা তো আবার ক্যান্সেল হবে। তাহলে আমরা কি এই যে 6 বছর 7 বছর পর পরীক্ষা দিলাম, আবার 7 বছর পর পরীক্ষা দেবো, আবার 7 বছর পর পরীক্ষা দেবো? এখন বয়স হয়তো বলছে, আগে হয়তো ছিল 35 বছর, এখন করেছে বয়স বাড়িয়ে 40। জীবিকা যদি চলে যায়, জীবন তো বিপন্ন হয়ে পড়বেই। আমরা যাবো কোথায়? আমরা তো মরে যাবো, এমনিতেই মরে যাবো। তাহলে এই দেহ থাকতে আমি আমার জীবিকাকে যদি বাঁচাতে না পারি, তাহলে আমি কী করবো? জন্যই আমরা এই আমার কথা বলার মাধ্যমে, এই রাজনৈতিক কথাবার্তার মাধ্যমে সমাজে ওনারা ছড়িয়ে দিতে চাইছেন যে আমরা চুরি করিনি, আমরা দুর্নীতি করিনি। আপনি পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করুন যে আপনিও কলেজ সার্ভিস কমিশনে পুনরায় আবার চাকরি পেতে পারেন এই বয়সে। আমরণ অনশন, আমরা জানি যে 16ই জুনে আপনাদের যে আবেদন, সেই আবেদনের দিন রয়েছে এবং তার আগেই এই অনশন আপনারা আগে করেছেন। সেখানে দাঁড়িয়ে আমরণ অনশনের হঠাৎ করে সিদ্ধান্ত কেন? দেখুন, আমরা তো 7 বছর তার উপরও শিক্ষকতা করেছি। এবার সেই শিক্ষকতার পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকের জীবনে একটা করে পরিবার, সংসার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা, কারো বাড়িতে সন্তান পড়াশোনা করে, আবার অনেকে মানসিকভাবে ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, শারীরিকভাবেও বিভিন্ন রোগের কিন্তু শিকার হয়ে গেছে। তো যদি সরকার যে উদ্যোগটা নিয়েছে, এখন তিনি চাইছেন, সরকার চাইছে যে পরীক্ষার মাধ্যমে, মানে পরীক্ষা নিয়ে এই যোগ্য অযোগ্য গুলিয়ে ওনার কাঁধে থেকে দায়িত্বভারটা ঝেড়ে ফেলে দিয়ে ল্যাটাটা চুকিয়ে দিতে চাইছেন। ওনার কাজ হচ্ছে এটাই। কারণ পরীক্ষা উনিই নিয়েছিলেন, সেখানেও আমরা যোগ্য যারা পেয়েছিলাম সুপ্রিম কোর্টের দ্বারা নির্ধারিত, এবং অযোগ্য আছেন। তিনি কি করতে চাইছেন আমার যতটুকু বা আমাদের ধারণা, কারণ অযোগ্যগুলো যদি এর মধ্যে পরীক্ষা দেয়, আপনার মনে হয় যে সেই অযোগ্যগুলো এই প্যানেলে আবার ঢুকবে না? তাহলে যে প্যানেলটাই নতুন করে ঢুকবে সেই প্যানেলটা তো আবার ক্যান্সেল হবে। তাহলে আমরা কি এই যে 6 বছর 7 বছর পর পরীক্ষা দিলাম, আবার 7 বছর পর পরীক্ষা দেবো, আবার 7 বছর পর পরীক্ষা দেবো? এখন বয়স হয়তো বলছে, আগে হয়তো ছিল 35 বছর, এখন করেছেন বয়স বাড়িয়ে 40। তার মানে আরও 7 বছর পর বলবে না 50 বছর পর্যন্ত এসএসসি দেওয়া যাবে, তারপরে বলবে 60 বছর পর পর্যন্ত এসএসসি দেওয়া যাবে, মরার দিন পর্যন্ত। এই যে দিনগুলো এইভাবে যে সব কিছুকে গুলিয়ে ফেলে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে না, এর বিরুদ্ধে আমরা চাই যারা যোগ্য শিক্ষক, আমরা পরীক্ষায় বসবো না। কারণ আমরা পরীক্ষায় বসবো কেন? আমি অবশ্যই পরীক্ষায় বসতে রাজি, কারণ আমরা পড়াশোনার মধ্যে তো থাকি, আমাদের পরীক্ষা দিতে আপত্তি নেই। কিন্তু আমার যে চাকরি আমি পেয়েছিলাম সেই চাকরি আমাকে ফিরিয়ে দেওয়া হোক, তারপরে আমি আবার পরীক্ষায় বসবো। পরীক্ষা নিন না। এতদিন ধরে তো টিচার রিক্রুটমেন্ট হয়নি, এতদিন খেয়াল ছিল না? আপনার এই 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে একদম জনগণকে দেখানো, রাজ্যবাসীকে দেখানো যে আমরা শিক্ষক নিয়োগে কতটা তৎপর। এগুলো কেন? সব কিছুতে কেন রাজনীতিগুলোকে খোঁজেন? রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রেখে আপনারা তো একটু মানবিকও হতে পারেন। কারণ এর মধ্যে কি আপনার মনে হয় যে রাজনীতি নেই? এটা তো রাজনীতির জটিলতার কারণে আপনাদের আজকে এই পরিস্থিতি। এটা তো স্বাভাবিক। দেখুন, আমরা এমনই একটা সমাজের অংশ না, এই জিনিস থেকে দূরে থাকতে পছন্দ করি। আপনারা নিজেরাও জানেন যে শিক্ষক সম্প্রদায়টা এইসব থেকে দূরে থাকতেই ভালোবাসে, কোনো ঝামেলায় জড়াতে চায় না। তো আমরা আজকে এই পথে বসে আছি, আমাদেরকে এখানে বসা উচিত। সেখানে দেখুন আপনি, প্রত্যেকটা বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল, বা আরও যারা বিরোধী রাজনৈতিক দল আছে এবং শাসক দল, কারো কোনো আমাদের প্রতি কোনো কিন্তু সহানুভূতি নেই। এবং কোনো সহানুভূতি তো দূরের কথা, দেখবেন এটাকে নিয়ে হয়তো মজা নিচ্ছেন যে ও বাবা ওরা কী করবে, কারণ আমরা তো আর অস্ত্র ধরে আন্দোলন করতে পারি না। আমরা কলম ধরেছি, আমরা চক ধরেছি, ডাস্টার ধরেছি, তারা তো আর ওই সশস্ত্র আন্দোলনে যেতে পারি না। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে এই আমরণ অনশনটাই নিতে হয়েছে। কারণ জীবন আর জীবিকা দুটো এক, যেখানে জীবন জীবিকা সমার্থক শব্দ আমাদের কাছে। কারণ জীবিকা যদি চলে যায়, জীবন তো বিপন্ন হয়ে পড়বেই। আমরা যাব কোথায়? আমরা তো মরে যাবো, এমনিতেই মরে যাব।
তাহলে এই দেহ থাকতে আমি আমার জীবিকাকে যদি বাঁচাতে না পারি তাহলে আমি কি করব? সেই জন্যই আমরা এই আমরণ অনশনে নেমেছি। আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে আপনি বললেন যে সবাই যেটা এই ইতিমধ্যে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে বা সবাই আপনাদের পক্ষে এসে দাঁড়াচ্ছে না, সেটা শাসক দল হোক বা অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলি হোক না কেন, এবং বারংবারই শাসক দলের তরফ থেকে এই নোটিফিকেশন করার পরে একটি কথা আমরা শুনতে পেয়েছি, তা হলো এখন সবাই নেই, এখন যারা আছেন তারা আসলে খবরে থাকতে চাইছেন, তার জন্য তারা রয়েছেন। দেখুন, উনি এই যে বললাম না রাজনীতি, কারণ এনাদের একটা ব্যাপার কি থাকেন জানেন তো, সবসময় এই জায়গাটার মাধ্যমে, এই কথা বলার মাধ্যমে, এই রাজনৈতিক কথাবার্তার মাধ্যমে সমাজে ওনারা ছড়িয়ে দিতে চাইছেন যে আমরা চুরি করিনি, আমরা দুর্নীতি করিনি। পরীক্ষা দিতে চাইছেন বিশেষ সংখ্যক বা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট। আমি যে শিক্ষামন্ত্রী বলেছেন এই কথাটা, মাননীয় শিক্ষামন্ত্রী, আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখছি, আপনি পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করুন যে আপনিও কলেজ সার্ভিস কমিশনে পুনরায় আবার চাকরি পেতে পারেন এই বয়সে। কিন্তু আমাদের বিশ্বাস আপনি পারবেন না, কারণ আপনি যে জীবনে এসেছেন, যে বয়সে এসেছেন, যে পরিবারে সমাজের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন, আপনার পক্ষে সম্ভব নয়। আমরা বুঝতে পারছি আপনার থেকে বয়সে ছোট, আপনি আমাদের বয়সে আমাদের থেকে বড় হয়ে আপনার এটা বোঝার ক্ষমতা হচ্ছে না যে এরা কি করে পরীক্ষায় বসে। মানে কোথাও কি পরীক্ষাটা দিয়ে সরকার নিজের দায় সারার একদম একদম, এটা তো স্বাভাবিক কথা। ওনারা ভাবছেন যে আমরা বুঝিয়ে দেব সবাইকে যে আমরা পরীক্ষা নিতে চাইছি, আমরা সবাইকে সবার পাশে থাকতে চাইছি, এটা বুঝিয়ে দিতে চাইছেন। কিন্তু আমরা কি বুঝি না? আমরা প্রত্যেকেই তো শিক্ষিত মানুষ, আমরাও তো বুঝি। আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতিটা বুঝতে পারি। আমরা চাই না কখনো এই সমস্ত জিনিসের মধ্যে ঢুকতে। আমরা চাই আমাদের দাবিটা মিটিয়ে দিন, আমরা স্কুলে যাই, আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী আছে তাদের সাথে আমাদের আবার সেই সম্পর্কটা সুনিবিড় হোক না। কেন আপনারা আপনাদের রাজনীতি করুন না, আপনাদের জায়গায় আমাদেরকে টেনে নিয়ে যাবেন না, এটা করজোরে আমরা নিবেদন করছি। ইতিমধ্যে আমরা জানি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আপনাদের গতকাল মিটিং হয়েছে 3 ঘন্টা, তারপরেও আপনাদের যে বক্তব্য যে সেখানে সদুত্তর আপনারা পাননি। তো এই যে এখনও পর্যন্ত আপনারা চাইছেন যে একদিকে সময়টা পিছিয়ে দেওয়া হোক আবেদনের আরও, তার পাশাপাশি একাধিক যে দাবিগুলো রয়েছে রিপ্যানেলের থেকে শুরু করে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, এই 5 দিনের মধ্যে কি সম্ভব হবে? কারণ 16ই জুন কিন্তু একটা নির্ধারিত সময় আগেই বলে দেওয়া হয়েছে। দেখুন, 5 দিনের মধ্যে সম্ভব হবে না এটাও যেমন ঠিক, তাহলে সরকার এই এত লক্ষ ছেলে পরীক্ষা দেবে, 3 মাসের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করবে কী করে? এটাও তো একটা সংশয়ের ব্যাপার থাকে, তাই না? তাহলে সেখানে সরকার এই নিশ্চয়তাটা দিচ্ছে কী করে যে না আমরা পরীক্ষাটা নেব? এটা কি সংশয় নয়? তাহলে উনি মনে করলে করতে পারেন, এটা তো করতে পারেন। ওনার ভাবা উচিত, তো একজন অভিভাবক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সবই তো তার পরামর্শে কাজ হচ্ছে, এনারা তো জাস্ট একটা সিম্বল। কিন্তু আমার কথা হচ্ছে যে আগে যোগ্যদের রিভিউ পিটিশনে কী রেজাল্ট হয় আমরা সেটাকে দেখি, তারপরে না হয় এটাকে করব। এটা তো করতেই পারতেন, এটার জন্য একটা ডেট এক্সটেনশন করতেই পারতেন, কিন্তু সেইগুলো তো আমাদের প্রতি ওনাদের কোনো দরদ নেই, ওনাদের আমাদের প্রতি কোনো চিন্তাভাবনা নেই। ওনার চিন্তাভাবনা আছে যারা টেন্টেড আছে তাদেরকে কি করে বাঁচাবো, তাদেরকে না বাঁচালে ওনার ক্ষতি হতে পারে, এই ভাবনাটা ওনার মধ্যে আছে। এবং পরবর্তীকালে যদি সবাই বাদ যায় তাহলে উনি বলতে পারবেন দেখো যোগ্য অযোগ্য সকলেই বাদ চলে গেছে, আমরা আর কি করব। এই যে ব্যাপারটা সব কিছুতে রাজনৈতিক, আর পড়াশোনা যারা করে না তারা পড়াশোনার জ্বালাটা বোঝে। সত্যি কথা জানেন তো, আজকালকার সমাজে না রাজনীতি করছেন কী ধরনের মানুষ বলুন তো? শিক্ষিত মানুষ দেখবেন খুব রাজনীতিতে কম যায়, তা তারা শিক্ষিত ব্যক্তির যে জ্বালা, যে বেদনা, এটা কি বুঝবে আপনার মনে হয়? এরা বুঝবে না কোনো দিন। আচ্ছা দাদা, আপনি নিজে আন্দোলনে আমরণ অনশনের নিজেও একজন অংশীদার রয়েছেন, তো আপনার সঙ্গে আপনি বললেন যে 10 জন আপনাদের আছে, যদি একটু পরিচয়গুলো বলতেন কে কে আছে? এখন আমাদের তো নামগুলো আমাদের চিন্ময়বাবু বলতে পারবেন, সমস্ত নাম লেখা আছে, ঠিক আছে। তবে 2-3 জনের নাম বলা যেতে পারে, যেমন অনির্বাণ আছে, চিন্ময় আছে, আমি আছি। নামগুলো জিজ্ঞাসা করছেন, সকলের নামগুলো হ্যাঁ, আপনার নামটা বলে দিন তো। বিকাশ রয় আছেন, তারপরে কৌশিক সরকার আছেন, মানিক বাবু আছেন। এভাবে আমাদের 9 জন স্যার আছেন এবং 1 জন ম্যাডাম আছেন, টোটাল মোট 10 জন আছেন শিক্ষক মহাশয়। আমরণ অনশনে বসেছেন, শারীরিকভাবে দুর্বল হবেন না একটু গ্যারান্টি? দেখুন, আমরা সত্যি কথা বলতে শারীরিকভাবে কিন্তু দুর্বল ভিতরে ভিতরে তো হচ্ছে, কারণ এইভাবে তো অভ্যাস নেই। ইতিমধ্যে আমরা যদি দেখি 17-18 ঘন্টা হ্যাঁ, কাল রাত্রে থেকে আমাদের খাওয়া নেই, আমরা অনশনে বসেছি, ভিতরে ভিতরে সত্যিই শারীরিকভাবে কষ্ট হচ্ছে। কিন্তু জানেন, এই শরীরের কষ্ট থেকে মনের যে যন্ত্রণাটা না, এটা কাউকে বোঝাতে পারছি না। এবং
আমরা যাবো কার কাছে? আমরা রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তো চাইবো উনি আমাদের এই যন্ত্রণাটা বুঝুন, আপনি বুঝুন না, কিন্তু উনি বুঝছেন না। তো এই শরীর থাকবে কি যাবে, আমরা এর নিশ্চয়তাও দিতে পারছি না, এবং আমাদের যে ভবিষ্যতে কী পরিণাম আসতে চলেছে সেটাও আমরা বুঝতে পারছি না। আমরা নেমেছি, দেখি কি হয়, যদি অনশন চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।